ওরে প্রভু ভক্ত কুকুর, তোকে দিয়েই আমার সমস্ত চিন্তা। আমি মরে গেলে এখানকার লোকেরা তোকে বাঁচতে দেবে না। হয়তো হয়তো ইট মেরে মেরে ফেলবে। আমার মরার আগে তোর জন্য যদি কোনো ব্যবস্থা করে রেখে যেতে পারতাম। রেক্স, রেক্স। নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সত্যজিৎ রায়ের লেখা বাংলা গল্প নীল আতঙ্ক আপনাদের কাছে পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় কণ্ঠ দিয়েছি আমি, পুলক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের বাংলা গল্প নীল আতঙ্ক। আমার নাম প্রহ্লাদ চক্রবর্তী, বয়স 42 বছর। এখনো বিয়ে করিনি। আজ 8 বছর হলো আমি কলকাতার একটা সদাগরি অফিসে চাকরি করছি। মাইনে যা পাই তাতে একা মানুষের দিব্যি চলে যায়। বোসপুকুরে আমার নিজের বাড়ি আছে, ছোট ছিমছাম কিন্তু পরিপাটি করে সাজানো। আজ বছর 2 হলো একটা স্করপিও গাড়ি কিনেছি। বহুদিনের শখ ছিল এই গাড়িটা কেনার। গাড়িটা আমি নিজেই চালাই। আপিসের কাজের বাইরে একটু আধটু সাহিত্য চর্চা করার শখও আছে। আমার 3খানা গল্প মাসিক পত্রিকায় বেরিয়েছে, চেনা মহলে প্রশংসাও পেয়েছে। তবে এটা আমি জানি যে কেবলমাত্র গল্প লিখে রোজগার করার মতো ক্ষমতা আমার নেই। গত কয়েক মাস লেখা হয়নি একদম, তবে বই পড়েছি অনেক। আর তার সবই বাংলাদেশে নীলের চাষ সম্পর্কে। এই বিষয়ে এখন আমাকে একজন অথরিটি বলা চলে। কবে সাহেবেরা এসে আমাদের দেশে প্রথম নীলের চাষ শুরু করে, আমাদের গ্রামের লোকেদের উপর তারা কিরকম অত্যাচার করত, কিভাবে নীল বিদ্রোহ হলো, আর সবশেষে কিভাবে জার্মানিতে কৃত্রিম উপায়ে নীল তৈরির ফলে এ দেশ থেকে নীলের চাষ উঠে গেল, এ সবই এখন আমার নখদর্পণে। কিন্তু যে সাংঘাতিক অভিজ্ঞতার ফলে আমার মনে নীল সম্পর্কে এই কৌতূহল জাগলো, সেটা বলার জন্যেই আজ লিখতে বসেছি। এখানে আগে আমার ছেলেবেলার কথা বলাটা একটু দরকার। আমার বাবা মুঙ্গেরে নামকরা ডাক্তার ছিলেন। ওখানেই আমার জন্ম, আর ওখানের এক মিশনারি স্কুলে আমার ছেলেবেলার পড়াশোনা। আমার এক দাদা আছে, আমার থেকে বছর 5 বড়। তিনি বিলেতে গিয়ে ডাক্তারি পাশ করে লন্ডনের কাছে গোল্ডার্স গ্রিন বলে একটি জায়গার হাসপাতালের সঙ্গে যুক্ত আছেন। দেশে ফেরার বিশেষ ইচ্ছে আছে বলে তো মনে হয় না। আমার যখন 16 বছর বয়স, তখন বাবা মারা যান। তার কয়েক মাস পরেই আমি মাকে নিয়ে কলকাতায় এসে আমার বড় মামার বাড়িতে উঠি। মামা বাড়িতে থেকেই আমি আশুতোষ কলেজ থেকে MA পাশ করি। তারপর একটা সাময়িক ইচ্ছা হয়েছিল সাহিত্যিক হওয়ার, কিন্তু মার ধমকানিতে চাকরির চেষ্টা করতে বাধ্য হই। বড় মামার সুপারিশেই চাকরিটি হয়ে গেল। তবে আমারও যে কিছুটা কৃতিত্ব ছিল না এমনটা কিন্তু নয়। আসলে ছাত্র হিসেবে আমার রেকর্ডটা বরাবরই ভালো ছিল। ইংরেজিটাও বেশ গড়গড় করে বলতে পারি। আর তাছাড়া আমার মধ্যে একটা আত্মনির্ভরতা ও স্মার্টনেস আছে, যেটা ইন্টারভিউর সময় আমাকে বিশেষভাবে সাহায্য করেছিল। মুঙ্গেরে ছেলেবেলার কথাটা বললে হয়তো
আমার চরিত্রের একটা দিক বুঝতে সাহায্য হবে। কলকাতার এক নাগাড়ে বেশি দিন থাকতে আমার প্রাণটা হাঁপিয়ে ওঠে। এত লোকের ভিড়, ট্রামবাসের ঘড়ঘড়ানি, এত হই হল্লা, জীবনধারণের এত সমস্যা যে মাঝে মাঝে ইচ্ছা করে এইসবের থেকে ছুটে বেরিয়ে কোথাও ঘুরে আসি। আমার গাড়িটা কেনার পর কয়েকবার এটা করেওছি। ছুটির দিনে একবার ডায়মন্ড হারবারে, একবার পোর্ট ক্যানিং, আর একবার দমদমের রাস্তা দিয়ে সেই একেবারে হাসনাবাদ পর্যন্ত ঘুরে এসেছি। একাই গিয়েছি প্রতিবার, কারণ এই ধরনের আউটিংয়ে উৎসাহ প্রকাশ করার মতো কাউকে খুঁজে পাইনি। এ থেকে বোঝাই যায় যে কলকাতা শহরে সত্যি করে বন্ধু বলতে আমার তেমন কেউ নেই। তাই প্রমোদের চিঠিটা পেয়ে মনটা খুশিতে ভরে ওঠে। প্রমোদ ছিল আমার মুঙ্গেরের সহপাঠী। আমি কলকাতায় চলে আসার পর বছর চারেক আমাদের মধ্যে চিঠি লেখালেখি চলেছিল। তারপর বোধহয় আমার দিক থেকেই সেটা বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন আপিস থেকে ফিরতেই চাকর গুরুদাস বলল মামাবাড়ি থেকে লোক এসে একটা চিঠি দিয়ে গেছে। খামের উপর লেখা দেখেই বুঝলাম প্রমোদ। দুমকা থেকে লিখছে, জংলি আপিসে চাকরি করছি, কোয়ার্টার্স আছে, দিন সাতেকের ছুটি নিয়ে চলে আয়। ছুটি পাওনা ছিল বেশ কিছু দিনের, তাই যত শীঘ্র সম্ভব আপিসের কাজ গুছিয়ে নিয়ে গত 27শে এপ্রিল, তারিখটা আজীবন মনে থাকবে আমার। যাই হোক, সেই তারিখে তল্পিতল্পা গুটিয়ে কলকাতার জঞ্জাল ও ঝাঁট পিছনে ফেলে রেখে রওনা দিলাম দুমকার উদ্দেশ্যে। প্রমোদ অবশ্যই মোটর যোগে দুমকা যাবার কথা একবারও বলেনি। ওটা আমারই আইডিয়া। 200 মাইল রাস্তা, বড়জোর 5.5 থেকে 6 ঘন্টার ধাক্কা। 10টার মধ্যে ভাত খেয়ে বেরিয়ে পড়লে দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাব, এই ছিল মতলব। কাজের বেলা গড়াতেই একটা হোঁচট খেতে হলো। রান্না তৈরি ছিল ঠিক সময়, কিন্তু ভাত খেয়ে সবে মুখে পানটা পুড়েছি এমন সময় বাবার পুরনো বন্ধু মোহিত কাকা এসে হাজির। একে ভারভার্তিক লোক, তার উপর প্রায় 10 বছর পর দেখা। মুখ ফুটে কিছুতেই বলতে পারলাম না আমার তাড়া আছে। ভদ্রলোককে চা খাওয়াতে হলো, তারপর ঝাড়া 1 ঘন্টা ধরে তার সুখ দুঃখের কাহিনী শুনতে হলো। মোহিত কাকাকে বিদায় দিয়ে গাড়িতে মাল তুলে যখন নিজে উঠতে যাচ্ছি, তখন পাশের বাড়ির ভোলাবাবু তার 4 বছরের ছেলে পিন্টুর হাত ধরে কোত্থেকে যেন বাড়ি ফিরছিলেন। আমায় দেখে বললেন, একা একা কোথায় পাড়ি দিচ্ছেন? ভোলাবাবুকে পুরো ব্যাপারটা সংক্ষিপ্তে বুঝিয়ে বললাম। শুনে ভদ্রলোক বললেন, এতটা পথ একা যাওয়াটা কি ঠিক হচ্ছে? অন্তত এই ট্রিপটার জন্য একটা ড্রাইভারের বন্দোবস্ত করলে ভালো হতো না? আমি বললাম, না না, চালক হিসেবে আমি খুব হুঁশিয়ার, আর আমার যত্নের ফলে গাড়িটাও প্রায় নতুনই রয়েছে, তাই ভাবনার কিছু নেই। ভদ্রলোক আর কিছু বললেন না, কেবল আমার দিকে তাকিয়ে একটু হালকা হেসে বললেন, যাক, সাবধানে যাবেন, বেস্ট অফ লাক। এই বলে তিনি ছেলের হাত ধরে বাড়ির ভিতর ঢুকে পড়লেন। গাড়িতে স্টার্ট দেবার আগে হাত ঘড়ির দিকে চেয়ে দেখি 11:15। হাওড়া দিয়ে না গিয়ে বালি ব্রিজের রাস্তা নেওয়া সত্ত্বেও
চন্দননগর অবধি পৌঁছতেই লাগলো প্রায় 1.5 ঘন্টা। এই 30টা মাইল পেরোতে এত ঝক্কি, রাস্তা বড়ই বাজে ও আনরোম্যান্টিক, যার ফলে মোটর যাত্রার প্রায় 16 আনা উৎসাহই যেন কমে যায়। কিন্তু তার ঠিক পরেই শহর পিছনে ফেলে গাড়ি যখন ছোটে মাঠের মধ্যে দিয়ে, তখন সেটা কাজ করে একেবারে ম্যাজিকের মতন। মন তখন বলে, এর জন্যেই তো আসা। কোথায় ছিল একদিন এই চিমনির ধোঁয়া বর্জিত মসৃণ আকাশ, এই মাটির গন্ধ মেশানো মন মাতানো বিশুদ্ধ মেটো বাতাস? 1:30টা নাগাদ যখন বর্ধমানের কাছাকাছি পৌঁছেছি, তখন পেটে একটা খিদের ভাব অনুভব করলাম। সঙ্গে কমলালেবু আছে, ফ্লাস্কে গরম চা আছে, কিন্তু মন চাইছে অন্য কিছু। রাস্তার পাশেই স্টেশন। গাড়ি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে 2টো টোস্ট, একটা অমলেট ও 1 পেয়ালা কফি খেয়ে আবার রওনা দিলাম। পথ বাকি এখনো 130 মাইল। বর্ধমান থেকে 25 মাইল গিয়ে পানাগড় পড়বে। সেখান থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ছেড়ে ইলামবাজারের রাস্তা নিতে হবে। ইলামবাজার থেকে সিউড়ি হয়ে ম্যাসেঞ্জর পেরিয়ে দুমকা। পানাগড়ের মিলিটারি ক্যাম্পগুলো সবই দৃষ্টিগোচর হয়েছে এমন সময় আমার গাড়ির পিছন দিক থেকে একটা বেলুন ফাটার মতন শব্দ হলো, আর সেই সঙ্গে গাড়িটা এক পাশে একটু কেতরে গেল। কারণ অবশ্যই সহজেই বোধগম্য। গাড়ি থেকে নেমে সামনের দিকে চেয়ে বুঝতে পারলাম শহর এখনো অনেক মাইল দূরে। কাছাকাছির মধ্যে মেরামতির দোকানের আশাটা তাই মন থেকে মুছে ফেলতে হলো। সঙ্গে যে স্টেপনি ছিল না তা নয়, আর জ্যাক দিয়ে গাড়ি তুলে ফাটা টায়ার খুলে ফেলে তার জায়গায় নতুন টায়ার পরানো আমার অসাধ্যও কিছু নয়। তবুও এক্ষেত্রে পরিশ্রম এড়ানোর ইচ্ছাটা অস্বাভাবিক নয়। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মাঝখানে দাঁড়িয়ে গাড়িতে টায়ার পরাবো? পাশ দিয়ে হুশ হুশ করে অন্য কত গাড়ি বেরিয়ে যাবে, আর আমার শোচনীয় হাস্যকর অবস্থাটা তারা দেখে ফেলবে। এটা ভাবতে মোটেই ভালো লাগছিল না, কিন্তু কি আর করার। 10 মিনিট এদিক ওদিক চেয়ে ঘোরাফেরা করে গঙ্গা নাম নিয়ে কাজে লেগে পড়লাম। নতুন টায়ার লাগিয়ে ফাটা টায়ার কেরিয়ারে ভরে ডালা বন্ধ করে যখন সোজা হয়ে উঠে দাঁড়ালাম, তখন শার্টটা ঘামে ভিজে শরীরের সঙ্গে সেটে গেছে। ঘড়িতে দেখি 2:30টা বেজে গেছে। আবহাওয়াটা এখন গুমোট। ঘণ্টাখানেক আগেও সুন্দর হাওয়া বইছিল। গাড়ি থেকে দেখছিলাম বাঁশঝাড়ের মাথাগুলো নুয়ে নুয়ে পড়ছে। এখন চারদিক থমথমে। গাড়িতে ওঠার সময় পশ্চিমের আকাশের নিচে দূরে গাছপালার মাথায় একটা কালচে নীলের আভাস লক্ষ্য করেছিলাম। মেঘ, ঝড়ের মেঘ কি কালবৈশাখী? যাক, সেসব এখন ভেবে আর লাভ নেই। স্পিডোমিটারের কাঁটা আরও চড়াতে হবে। ফ্লাস্কটা খুলে খানিকটা গরম চা মুখে ঢেলে আবার রওনা দিলাম। ইলামবাজার পেরোতে না পেরোতেই ঝড়টা এসে পড়ল। ঘরে বসে যে জিনিস চিরকাল আনন্দের সাথে উপভোগ করেছি, যার সঙ্গে তাল মিলিয়ে ভাব মিলিয়ে রবীন্দ্রনাথের কত কবিতা আবৃত্তি করেছি, গান ধরেছি, সেই জিনিসই খোলা মাঠের মধ্যে পিচের রাস্তায় চলন্ত গাড়িতে যে কি বিভীষিকার সৃষ্টি করতে পারে তা কল্পনাও করতে পারিনি। আর বাদ জিনিসটাকে কেন জানি না কোনোদিনই আমার
বরদাস্ত হয় না। ওটাকে প্রকৃতির একটা শয়তানি বলে মনে হয়। অসহায় মানুষকে এক নির্মম রসিকতায় নাজেহাল করার ভাব নিয়ে যেন এই বাজের খেলা। এদিকে ওদিকে আচমকা বৈদ্যুতিক স্মরণিক্ষেপ, আর পরমুহূর্তেই কর্ণ পটাহ বিদীর্ণ করা দামামা গর্জন। এক এক সময় মনে হচ্ছে যে আমার এই নিরীহ স্করপিও গাড়িটাকেই যেন লক্ষ্য করে বিদ্যুৎবাণ নিক্ষিপ্ত করা হচ্ছে, এবং আর একটু মনোযোগ দিয়ে কাজটা করলেই হয়তো লক্ষ্যভেদ হয়ে যাবে। এই দুর্যোগের মধ্যেই কোনো মতে যখন সিউড়ি ছাড়িয়ে ম্যাসেঞ্জরের পথে উঠেছি, তখন হঠাৎ একটা বিস্ফোরণের শব্দ হলো, যেটাকে কোনো মতেই বজ্রপাত বলে ভুল করা চলে না। বুঝলাম আমার গাড়ির আর একটা টায়ার আজ কাজ থেকে ইস্তফা দিল। হাল ছেড়ে দিলাম। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে তখন। ঘড়িতে দেখি 5:30। গত 20 মাইল স্পিডোমিটারের কাঁটাকে 15 থেকে 25-এর মধ্যে রাখতে হয়েছে, না হলে এতক্ষণে ম্যাসেঞ্জর ছাড়িয়ে যাওয়ার কথা। কোথায় এসে পৌঁছালাম? সামনের দিকে চেয়ে কিচ্ছু বোঝার উপায় নেই। খাঁচের উপর তখন জলপ্রপাত। ওয়াইপারটা সপাত সপাত শব্দ করে চলেছে, কিন্তু সেটাকে কাজ না বলে খেলা বলাই ভালো। নিয়ম মতো এপ্রিল মাসে এখনো সূর্যের আলো থাকার কথা, কিন্তু ভাব দেখে মনে হয় রাত হলো বলে। আমার ডান পাশের দরজাটা একটু ফাঁক করে বাইরের দিকে চাইলাম। যা দেখলাম তাতে মনে হলো কাছাকাছির মধ্যে ঘনবসতি না থাকলেও দু একটা পাকা বাড়ি যেন গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে যে একটু এদিক ওদিক ঘুরে দেখব, তারও উপায় নেই। তবে সেটা না দেখেও যে জিনিসটা বলা যায় সেটা হলো এই যে মাইল খানেকের মধ্যে বাজার বা দোকান বলে কোনো পদার্থ নেই, আর আমার সঙ্গে আর বাড়তি কোনো টায়ারও নেই। মিনিট 15 গাড়িতে বসে থাকার পর একটা প্রশ্ন মনে জাগতে লাগলো। এতখানি সময়ের মধ্যে একটা গাড়ি বা একটা মানুষও আমার গাড়ির পাশ দিয়ে গেল না কেন? তবে কি ভুল পথে এসে পড়েছি? সঙ্গে রোড ম্যাপ আছে, সিউড়ি পর্যন্ত ঠিক এসেছি জানি, কিন্তু তারপরে যদি কোনো ভুল রাস্তায় মোড় ঘুরে থাকি, এই চোখ ধাঁধানো বৃষ্টির মধ্যে সেটা কি অস্বাভাবিক? কিন্তু যদি ভুলও হয়ে থাকে, এটা তো আফ্রিকা বা দক্ষিণ আমেরিকার জঙ্গল নয় যে দিশেহারা হয়ে পড়তে হবে। যেখানেই এসে থাকি না কেন, এটা বীরভূমেরই মধ্যে। শান্তিনিকেতন থেকে হয়তো মাইল 50-এর বেশি হবে না। বৃষ্টি থামলেই সব মুশকিল আসান হয়ে যাবে। এমনকি হয়তো মাইল খানেকের মধ্যে একটা গাড়ি মেরামতের দোকানও পেয়ে যাব। পকেট থেকে সিগারেট বার করে ধরালাম। ভোলাবাবুর কথা মনে পড়ে গেল। ভদ্রলোক নিশ্চয়ই ভুক্তভোগী, তাই খাঁটি উপদেশ দিয়েছিল আমাকে রওনা করার আগে। গাড়িতে বসে থাকতে থাকতে একটা তন্দ্রা ভাব এসে গেছিল। হঠাৎ হর্নের শব্দে সজাগ হয়ে উঠে বসলাম। দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, তবে অন্ধকারে তখন চারিধার গাঢ়তর হয়ে আছে। আবার হর্নের আওয়াজ। পিছনে ফিরে দেখি একটা লরি এসে দাঁড়িয়েছে। হর্ন দিচ্ছে কেন? আমি কি রাস্তার
পুরোটা দখল করে আছি নাকি? দরজা খুলে দেখি লরির কোনো দোষই নেই। টায়ার ফাটার সময় গাড়িটা খানিকটা ঘুরে গিয়ে রাস্তাটা পুরো না হলেও প্রায় আধখানা জায়গা আটকে রেখেছে। আরে গাড়ি সাইড কিজিয়ে বাবুজি। আমার অসহায় ভাব দেখেই বোধহয় ড্রাইভারটি নেমে এলেন। ক্যা হুয়া, পাংচার হ্যায় কা? আমি ফরাসি কায়দায় কাঁধ দুটোকে একটু উঁচিয়ে আমার শোচনীয় অবস্থা বুঝিয়ে দিলাম। বললাম, আপনি যদি একটু হাত লাগান তাহলে এটাকে একপাশে সরিয়ে আপনার যাবার জায়গাটুকু অন্ততপক্ষে করে দিতে পারি। এবার লরি থেকে ড্রাইভার তার সহকারীকে নামিয়ে আনলেন। তিনজনে ঠেলে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে কোনো মতে একপাশে করে দিলাম। তারপর জিজ্ঞাসা করে জানলাম যে এটা দুমকার রাস্তা নয়, আমি ভুল পথে চলে এসেছি। তবে সেটা মাইল তিনেকের বেশি নয়। কাছাকাছির মধ্যে সারানোর কোনো দোকান নেই। লরি চলে গেল। তার ঘর ঘর শব্দ মিলিয়ে আসার সঙ্গে সঙ্গেই একটা বিশাল নৈশব্দের সৃষ্টি হলো। আর আমি বুঝলাম যে আমি অকুল পাথারে পড়েছি। আজ রাত্রের মধ্যে দুমকা পৌঁছনোর বিন্দুমাত্র সম্ভাবনা নেই, এবং রাতটা কিভাবে কাটবে তারও কোনো ইঙ্গিত নেই। গাড়ির মধ্যে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কাহা তো এরমভাবে অপেক্ষা করা যায়? একা নির্জন পরিবেশ, চারিধারে খুটখুটে অন্ধকার। না, কিছুক্ষণ অপেক্ষা করার পর অধৈর্য হয়ে পড়লাম। টর্চটা বার করে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়িটা লক করে ধীরে ধীরে এগিয়ে চললাম। বেশি দূর অবশ্য এগোতে হলো না। কাছেই একটা ছোট্ট কুঠির চোখে পড়ল। ভিতরে আলো জ্বলছে। কই হ্যাঁ, একটা মাঝবয়সী বেটে গোঁফওয়ালা লোক বেরিয়ে এসে আমার টর্চের আলোর দিকে ভুরু কুঁচকে চাইল। আমি আলোটা নামিয়ে নিলাম। কাহা সে আয়ে বাবু? আমার দুর্ঘটনার কথা সংক্ষেপে বর্ণনা করে বললাম। এখানে কাছাকাছির মধ্যে রাত কাটানোর কোনো বন্দোবস্ত হতে পারে কি না জিজ্ঞাসা করলাম। বললাম, যা পয়সা লাগে আমি দেবক্ষণে, তাতে কোনো অসুবিধা নেই। ডাক বাংলো মে চলেগা বাবু? ডাক বাংলো? সে আবার কোথায়? প্রশ্নটা মনে আসার সঙ্গে সঙ্গেই আমার বোকামোটা বুঝতে পারলাম। এতক্ষণ কেবল লণ্ঠন আর টর্চের আলোর দিকে দৃষ্টি থাকার ফলে আশপাশে কি আছে দেখিইনি। এবার টর্চটাকে ঘুরিয়ে আমার বাঁ দিকে ফেলতেই একটা বেশ বড় একতলা পুরনো বাড়ি চোখে পড়ল। সেটা দেখে বললাম, এটাই ডাকবাংলো? हाँ बाबू, लेकिन बिस्तरा उस्तरा कुछ नहीं है, খানা भी नहीं मिलेगा। বিছানা আমার সঙ্গে আছে। খাট হবে তো? হ্যাঁ, খাটিয়া হো যায়গা। আর তোমার ঘরে তো উনুন ধরিয়েছ দেখছি, তুমি নিজে খাবে নিশ্চয়ই। লোকটা হেসে ফেলল। তার হাতের সেকা মোটা রুটি আর তার বউয়ের হাতে রান্না করা কলাইয়ের ডাল আমার চলবে কি না সে জিজ্ঞাসা করলাম। বললাম, খুব চলবে। সব রকম রুটি আমার চলে, আর কলাইয়ের ডাল ওটা তো আমার অতি প্রিয় খাদ্য। এককালে কি ছিল জানি না, এখন নামেই ডাকবাংলো। তবে পুরনো সাহেবি আমলের বাড়ি, তাই ঘরের সাইজ বড়
আর সিলিংটা পেল্লায় উঁচু। আসবাব বলতে একটা পুরনো নেয়ারের খাট, একপাশে একটা টেবিল, আর তার সামনে হাতল ভাঙা একটা রাজকীয় চেয়ার। চৌকিদার আমার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে এনে টেবিলের ওপর রেখে গেল। বললাম, তোমার নাম কি হে? সোকরাম বাবুজি। এ বাংলোয় লোকজন কোনো কালে এসেছে, নাকি আমি প্রথম? শুক্রামের রসবোধ আছে, সে হেসে ফেলল। বললাম, ভূত টুত নেই তো? আরে রাম রাম, কত লোক এসে এখানে থেকে গেছে বাবুজি, কোনোদিনও এ উপমা তো কেউ দেয়নি। এই কথায় একটু আশ্বস্ত হলাম। ভূতে বিশ্বাস করি না ঠিকই, তবে যদি ভূত থাকেই এই বাংলায়, তাহলে তো সে সব সময়ই থাকবে, আর না থাকলে সে কোনো সময়ই থাকবে না। বললাম, এটা কতদিনের পুরনো বাড়ি? শুক্রাম আমার বেডিং খুলে দিতে দিতে বলল, अब पहले ये नीलकोठी था, एक नील का फैक्ट्री भी था नजदीक में, उसका एक चिमनी अभी तक खड़ा है और सब टूट गया। এই অঞ্চলে যে এককালে নীলের চাষ হতো সেটা জানতাম। মুঙ্গেরের আশপাশেও ছেলেবেলায় পুরনো ভাঙা নীলকুঠি দেখেছি। শুক্রামের তৈরি রুটি আর কলাইয়ের ডাল খেয়ে নেয়ারের খাটে বিছানা পেতে শুলাম তখন রাত 10:30। প্রমোদকে আজ বিকেলে পৌঁছবো বলে টেলিগ্রাম করেছিলাম। ও একটু চিন্তিত হবে নিশ্চয়ই, কিন্তু সে নিয়ে ভেবে আর লাভ নেই। একটা আস্থানা যে পেয়েছি, এবং বেশ সহজেই পেয়েছি, সেটা কম ভাগ্যের কথা নয়। ভবিষ্যতে ভোলাবাবুর উপদেশ মেনে চলব, উচিত শিক্ষা হয়েছে আমার। তবে এটাও ঠিক যে এমনই শেখার চেয়ে ঠেকে শেখার অনেক বেশি দাম। লণ্ঠনটাকে পাশের বাথরুমে রেখে এসেছি। দরজার ফাঁক দিয়ে যেটুকু আলো এসেছে তাই যথেষ্ট। ঘরে বেশি আলো থাকলে আমার আবার ঘুম আসে না। অথচ এখন যে জিনিসটার সবচেয়ে বেশি দরকার সেটা হলো ঘুম। গাড়ি থেকে জিনিসপত্র সব বার করে নিয়ে সেটা লক করে এসেছি বলাই বাহুল্য। এটুকু জোর গলায় বলতে পারি যে আজকালকার দিনে কলকাতার রাস্তায় গাড়ি ফেলে রাখাটা যতটা বিপজ্জনক, গ্রামের রাস্তায় তার চেয়ে হয়তো কিছুটা কম। সারাদিন ভারাক্রান্ত থাকার ফলে বিছানায় শুয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি তার খেয়াল নেই। ঘুমটা ভেঙে গেল আচমকা একটা খটখট শব্দে। ধরফড়িয়ে উঠে বসলাম। হাপ! কি কিসের শব্দ? শব্দটা বাথরুম নাকি বারান্দার দিক থেকে আসছে? কান পেতে শব্দটা শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ হওয়ার পরই শব্দটা যেন আবার থেমে গেল। মনে মনে ভাবলাম হয়তো কোনো ইঁদুর ছুঁচো উৎপাত করছে। ক্ষণিকের পরে আবার একটা চিন্তা মাথায় এলো, কোনো চোর বদমতলব নিয়ে জানলা ভেঙে ঢোকবার চেষ্টা করছে না তো? আবার সেই খটখট শব্দ। কে কে কিন্তু খানিক পরেই আবার শব্দটা থেমে গেল। আচমকা মাথাটা গরম হয়ে গেল। এর একটা বিহিত করতেই হবে।
হাঁক দিলাম, চৌকিদার! কোনো উত্তর নেই। বারান্দায় যাব? হ্যাঁ, বারান্দায় গিয়ে দরজার দিকে দেখব হুড়কোটা ঠিক করে লাগানো আছে কি না, নাকি সেটা ঠিক হবে না। যাই হোক, এরকমভাবে ভয় পেয়ে কুঁকড়ে থাকলেও চলবে না। বারান্দার কাছে গিয়ে দেখলাম দরজায় হুড়কোটা যেমনভাবে লাগিয়ে শুয়েছিলাম ঠিক তেমনই আছে। জানলাতেও গরাদ ঠিকই আছে। তবে চোর তো এখান থেকে, না, এ সম্ভব নয়। দরজার হুড়কোটা খুলতে আমার নিজের হাতের ওপর চোখ পড়ে কেমন খটকা লাগলো। হাতে কি হাতে কি আমার দেওয়াল থেকে চুর লেগেছে, নাকি পাউডার জাতীয় কিছু? এ কি এ কি এমন ফ্যাকাশে লাগছে কেন আমার হাত? আ- আর আমি তো গেঞ্জি পরে শুয়েছিলাম। তাহলে আমার গায়ে লম্বা হাতা সিল্কের শার্ট কেন? মাথাটা মাথাটা ঝিমঝিম করতে লাগলো। দরজা খুলে বাইরে এলাম। চৌকিদার! নিজের নিজের গলার স্বর চিনতে পারলাম না, উচ্চারণও না। যতই মিশনারি স্কুলে পড়ি না কেন, বাংলা উচ্চারণে উগ্র সাহেবিয়ানা আমার তো কোনোদিন ছিল না। আর চৌকিদারই বা কোথায়? আর কোথায় বা তার ঘর? বাংলার সামনে তো শুধু ধুধু করছে মাঠ। দূরে আবছা একটা বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, তার পাশে ওটা কি? চিমনির সেই স্তম্ভ। চারিদিকে তখন অস্বাভাবিক নিস্তব্ধতা। আবার আবার চারপাশের পরিবেশ বদলে গেছে। আমি নিজেও বদলে গেছি। ভেবে নিয়ে আমি ঘরে ফিরে এলাম। চোখটা ততক্ষণে অন্ধকারে অভ্যস্ত হয়ে গেছে। ঘরের সব কিছুই এখন দেখতে পাচ্ছি। খাট আছে, তাতে মশারি নেই, অথচ আমি মশারি টানিয়েই তো শুয়েছিলাম। বালিশ যেটা রয়েছে সেটাও আমার নয়, আমারটা ছিল সাধারণ। এটার পাশে বাহারের কুচি দেওয়া বর্ডার। খাটের ডান দিকের দেওয়ালের সামনে সেই টেবিল, সেই চেয়ার, কিন্তু তাতে প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই। আবছা আলোতেও তার বার্নিশ করা কাঠটা চকচক করছে। টেবিলের ওপর রাখা রয়েছে লণ্ঠন নয়, বাহারের শেডওয়ালা কাজ করা কেরোসিন ল্যাম্প। আরো আরো জিনিসপত্র রয়েছে ঘরে, সেগুলো ক্রমেই দৃষ্টিগোচর হলো। এক কোনায় দুটো ট্রাঙ্ক, দেওয়ালে একটা আলনা, তা থেকে ঝুলছে একটা কোট, একটা অদ্ভুত অচেনা ধরনের টুপি, আর একটা হান্টার চাবুক। আলনার নিচে একজোড়া হাঁটু অবধি উঁচু বুট পড়ে রয়েছে। জিনিসপত্র ছেড়ে আরেকবার আমার নিজের দিকে দৃষ্টি দিলাম।
এ- এর আগে শুধু সিল্কের শার্টটা লক্ষ্য করেছিলাম, এখন দেখলাম তার নিচে রয়েছে সরু চাপা প্যান্ট, আরো নিচে মোজা, পায়ে জুতো নেই। তবে খাটের পাশেই দেখলাম একজোড়া কালো চামড়ার বুট রাখা রয়েছে। আমার ডান হাতটা এবার আমার মুখের উপর বলিয়ে বুঝতে পারলাম শুধু গায়ের রং ছাড়াও আমার চেহারার আরো পরিবর্তন হয়েছে। এত চোখা নাক, এত পাতলা ঠোঁট, আর সরু চোয়াল, এ তো আবার নয়। মাথায় হাত দিয়ে দেখি ঢেউ খেলানো চুল পিছনে কাঁধ অব্দি নেমে এসেছে, কানের পাশে ঝুলফি নেমে এসেছে প্রায় চোয়াল পর্যন্ত। বিস্ময় ও আতঙ্কের সঙ্গে সঙ্গে একটা উগ্র কৌতূহল হলো আমার নিজের চেহারাটা দেখার জন্য। কিন্তু কিন্তু আয়না, আয়না কোথায়? রুদ্ধ শ্বাসে দৌড়ে গিয়ে এক ধাক্কায় বাথরুমের দরজাটা খুলে ভিতরে ঢুকলাম। আগে দেখেছিলাম একটি মাত্র বালতি ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। এখন দেখি মেঝের এক কোণে একটা টিনের বাথটাব, তার উপর চৌকি আর এনামেলের মগ। যে জিনিসটা খুঁজছিলাম সেটা রয়েছে আমার ঠিক সামনেই, একটা কাঠের ড্রেসিং টেবিলের উপর লাগানো একটা ওভাল শেপের আয়না। আমি জানি, আমি জানি আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু যে চেহারাটা তাতে প্রতিফলিত হয়েছে সেটা আমার নয়। কোনো এক বীভৎস ভৌতিক ভেলকির ফলে আমি হয়ে গেছি ঊনবিংশ শতাব্দীর একজন সাহেব। তার গায়ের রং ফ্যাকাশে, চুল সোনালি, চোখ কটা, এবং সে চোখের চাহনিতে ক্লেশের সঙ্গে কাঠিন্যের ভাব অদ্ভুতভাবে মিশে রয়েছে। কত বয়স এ সাহেবের? 42-এর বেশি নয়, তবে দেখে মনে হয় অসুস্থতা কিংবা অতিরিক্ত পরিশ্রমের জন্যই অকালেই বার্ধক্যের ছাপ পড়েছে। কাছে গিয়ে আরো ভালো করে আমার মুখটা দেখলাম। চেয়ে থাকতে থাকতে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বুকের ভিতর থেকে উঠে এলো। এই কণ্ঠস্বর আমার নয়, এই দীর্ঘ নিঃশ্বাসও আমার নয়। এটা নিশ্চয়ই সাহেবের মনের ভাবকে ব্যক্ত করছে। এরপর যা ঘটল তাতে বুঝলাম যে শুধু গলার স্বর নয়, আমার হাত পা সবই অন্য কারুর অধীনে কাজ করছে। কিন্তু আশ্চর্য এই যে আমি প্রহ্লাদ চক্রবর্তী যে বদলে গেছি সে জ্ঞানটা আমার আছে। অথচ এই পরিবর্তনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এ থেকে নিজের অবস্থায় ফিরে আসার কোনো উপায় আছে কিনা তা আমার জানা নেই। বাথরুম থেকে শোবার ঘরের দিকে ফিরে এলাম। আবার রাইটিং টেবিলের দিকে চোখ পড়ল। ল্যাম্পটা এখনো জ্বলছে। ল্যাম্পের নিচে খোলা অবস্থায় একটা চামড়া দিয়ে বাঁধানো খাতা, তার পাশে একটা দোয়াতে ডোবানো রয়েছে কলম। টেবিলের দিকে এগিয়ে গেলাম।
খাতার খোলা পাতায় কিছু লেখা হয়নি। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে তখন চেয়ারে বসিয়ে দোয়ার থেকে কলমটা আমার ডান হাতে তুলে দিল। সে হাত এবার বাঁ দিকে সাদা পাতার দিকে অগ্রসর হলো। ঘরের নিস্তব্ধতাকে ভেদ করে খসখস করে শব্দ করে কলম দিয়ে আমি লিখে চললাম, 27 এপ্রিল 1868। কাঠের কাছে আবার সেই রাক্ষসে মশার বেনবুননি আরম্ভ হইয়াছে। শেষটায় এই সামান্য একটা পোকার হাতে আমার মতো একটা জাঁটরেল ব্রিটিশারকে পরাহত হতে হলো। ভগবানের একই বিধি। রেক পালিয়েছে, পর্সি আর টরিও আগে ভেগেছে। আমার বোধ হয় এদের চেয়ে বেশি টাকার লোভ, তাই বারবার ম্যালেরিয়ায় আক্রমণ হওয়া সত্ত্বেও নীলের মোহ কাটাতে পারিনি। না, শুধু তাই নয়, ডায়েরিতে মিঠা কথা লেখা পাপ। আর একটা কারণ আছে। আমার দেশের লোক আমাকে হাড়ে হাড়ে ছেড়ে, সেখানে থাকতেও তো কম কুকীর্তি করি নাই, আর তারাও হয়তো সেই কথা ভোলেনি। তাই ইংল্যান্ডে ফিরে যাবার সাহস আমার আর নেই। কিন্তু বুঝতে পারছি এখন এখানেই থাকতে হবে, আর এখানেই মরতে হবে। মেরি আর আবার 3 বছরের শিশু সন্তান টবির কবরের পাশে হয়তো আমার স্থান হবে। এত অত্যাচার করেছি এখানকার স্থানীয় নেটিভদের উপর যে আমার মৃত্যুতে চোখের জল ফেলার মতো একটা লোকও নেই এখানে। এক যদি মির্জান কাঁদে, আমার বিশ্বস্ত অনুগত বেয়ারা মির্জান, আর র্যাক্স। আসল ভাবনা তো ওই র্যাক্সকে নিয়েই। হায় প্রভু ভক্ত কুকুর, আমি মরে গেলে তোকে এরা আস্ত রাখবে না রে। হয় ঢিল মেরে, না হয় লাঠির বাড়ি মেরে তোর প্রাণ শেষ করবে এরা। তোর যদি একটা ব্যবস্থা করে যেতে পারতাম। আর লিখতে পারলাম না, হাত কাঁপছে, হাত কাঁপছে আমার। কিন্তু এ তো আমার হাত নয়, ডায়েরি লেখকের। কলম রেখে দিলাম। এবার ডান হাতটা টেবিলের উপর থেকে নেমে কোলের কাছে এসে ডান দিকে গেল। একটা দেরাজ, একটা দেরাজের হাতল। হাতের টানে দেরাজ খুলে গেল। ভিতরে একটা পিনকুশন, একটা পিতলের পেপার ওয়েট, একটা পাইপ, কিছু কাগজপত্র। আরো খানিকটা খুলে গেল দেরাজ। একটা লোহার জিনিস চকচক করে উঠল। পিস্তল। তার হাতলে হাতির দাঁতের কাঁচ। আবার হাতটা পিস্তলটা বার করে দিল। হাতের কাঁপুনি থেমে গেল।
বাইরে শেয়াল ডাকছে। সেই শেয়াল ডাকের প্রত্যুত্তরেই যেন গর্জিয়ে উঠল হাউন্ডের কণ্ঠস্বর। চেয়ার ছেড়ে উঠে দরজার দিকে গেলাম। দরজা খুলে বাইরে গেলাম। সামনে মাঠে চাঁদের আলো তখন। বাংলোর বারান্দা থেকে হাত বিশেষ দূরে ছাই রঙের একটা প্রকাণ্ড গ্রেহাউন্ড ঘাসের উপর দাঁড়িয়ে আছে। আমি বাইরে আসা মাত্রই যেন সেটা আমার দিকে ফিরে লেজ নাড়তে লাগলো। আমার গলা দিয়ে কণ্ঠস্বর বেরিয়ে এলো, ওয়াক্স। সেই গভীর ইংরেজের কণ্ঠস্বর দূরে বাঁশবন ও নীল ফ্যাক্টরির দিক থেকে ডাকটা যেন প্রতিধ্বনিত হয়ে এলো, ওয়াক্স ওয়াক্স। রেক্স এগিয়ে এলো, তার লেজ নড়ছে। ঘাস থেকে বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আমার ডান হাত কোমরের কাছে উঠে এলো। পিস্তলের মুখ উপরের দিকে। রেক্স যেন থমকে গেল। তার জ্বলন্ত চোখে একটা অবাক ভাব। আবার ডান তর্জনী পিস্তলের ঘোড়া টিপে দিল। বিস্ফোরণের সঙ্গে একটা চোখ ঝলসানো আলো, একটা ধোঁয়ার চারদিকে ছড়িয়ে পড়া বারুদের গন্ধ। রেক্সের দেহের সামনের অংশ বারান্দার উপর ও পিছনটা ঘাসের ওপর এলিয়ে পড়েছে। পিস্তলের শব্দ শুনে কাক ডেকে উঠেছে দূরের গাছপালা থেকে। ফ্যাক্টরির দিক থেকে কিছু লোক যেন ছুটে আসছে বাংলোর দিকে। ঘরে ফিরে এসে দরজায় হুড়কো লাগিয়ে খাটের উপর বসে পড়লাম। বাইরে তখন লোকের গোলমাল এগিয়ে আসছে। পিস্তলের নলটা যেন আমার কানের পাশে ঠেকাতে বুঝলাম সেটা গরম। তারপর আর কিছু জানি না। দরজা ধাক্কা নিতে ঘুম ভেঙে গেল। চা লিয়া লে বাবুজি। ঘরে তখন দিনের আলো। চিরকালের অভ্যাস মতো দৃষ্টি আপনা থেকেই বাঁ হাতের কবজির দিকে চলে গেল। 6টা বেজে 13 মিনিট। ঘড়ি চোখের আরো কাছে আনলাম, কারণ তারিখটাও যেন দেখতে পারি। 28শে এপ্রিল। বাইরে থেকে শুক্রাম বলছে, আপকা গাড়ি ঠিক হ গয়া বাবুজি। বীরভূমের নীলকর সাহেবের মৃত্যু বার্ষিকীতে আমার এই অভিজ্ঞতার কথা কি কেউ বিশ্বাস করবে? আজকের গল্পের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্পকাহনকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।